আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী আলোচনা। প্রথম লেকচারে আমরা কি পড়েছিলাম? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ইন্ট্রোডাকশন। তারপরে লেকচার সেকেন্ড লেকচার সেখানে মনেরা। তারপরে থার্ড লেকচারে পড়েছিলাম প্রোটিস্টা। আর ফোর্থ লেকচারে পড়েছিলাম ফাঙ্গি। এরপরে আমাদের যে এই লেকচারটা হবে, এই লেকচারটা কি না, লেকচার নাম্বার 5। লেকচার নাম্বার 5-এ আমরা কী পড়বো? কিংডম প্ল্যান্টি। প্ল্যান্ট কিংডম অনেক ডিটেলসে আছে, এখানে যতটুকু আছে শুধু বলে দেবো। কিংডম অ্যানিমেলিয়া, অ্যানিম্যাল কিংডমে আছে, ভালো করে সেখানে ডিসকাশন করা হবে। আর এখানে সবচেয়ে আজকের ইম্পর্টেন্ট ডিসকাশন এটা হবে যে ভাইরাসেস, ভাইরয়েডস, প্রায়ন্স আর লাইকেন্স। এটা এখান থেকে প্রত্যেক বছর একটা হলেও প্রশ্ন পড়ে মোটামুটি, তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। চলো তাহলে আর বেশি না বকে শুরু করা যাক আজকের ডিসকাশন। তো কিংডম প্ল্যান্টি, তাহলে কিংডম প্ল্যান্টি যদি হয় তাহলে তোমার প্রথমেই কী কথা মনে পড়ে? আমার কাছে পড়ছো যখন, তাহলে তোমার কথাটা মনে পড়ার কথা। এরা মাল্টিসেলুলার ইউক্যারিওট, তাই তো। আর এরা মূলত কি? মূলত হচ্ছে এরা অটোট্রপিক। এরা কিংডম প্ল্যান্টির মধ্যে পড়ে। তাহলে কিংডম প্ল্যান্টি কি না? কিংডম প্ল্যান্টি ইনক্লুডস অল ইউক্যারিওটিক ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজম কমনলি কল্ড প্ল্যান্টস। তাহলে কিংডম প্ল্যান্টির মধ্যে কারা পড়ে? সমস্ত ইউক্যারিওটিক, যাদের মধ্যে ক্লোরোফিল রয়েছে, এরকম সমস্ত জীবেরা, যাদেরকে আমরা কি বলি? গাছ বলি, প্ল্যান্টস বা গাছ। এ ফিউ মেম্বার্স আর পার্সিয়ালি হেটেরোট্রপিক। এবার কিছু কিছু মেম্বার কিন্তু সাধারণত হেটেরোট্রপিক হয়, সবাই হেটেরোট্রপিক হবে কিছু নয়, সামথিং সবাই। এর কিন্তু মানে খুব কম এক্সাম্পলই রয়েছে হেটেরোট্রপিক হয়, যেমন কি না, সাচ অ্যাজ ইনসেক্টিভোরাস প্ল্যান্টস অ্যান্ড প্যারাসাইট। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট এবং প্যারাসাইট। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট এবং কলসপত্রী। এখানে তুমি যদি আমি এক্সাম্পল লেখার চেষ্টা করি, ধরো এখানে যদি বলি যে ইনসেক্টিভোরাস কারা? ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কারা, সেটা যদি আমি লেখার চেষ্টা করি, ঠিক আছে। ইনসেক্টিভোরাসের মধ্যে কারা পড়ে? বাংলায় লিখলে সেটা কী বলা হয়? মানে যারা কী করে? ইনসেক্টকে খায়। কলসপত্রী, আমরা জানি কলসপত্রী গাছ, ঠিক আছে। এরা কিন্তু ইনসেক্টিভোরাস, ইনসেক্টকে খায়। তারপরে যদি বলি প্যারাসাইট, মানে পরজীবী, এটার উদাহরণ হচ্ছে কি? কুস কুস কুসকুটা, এটা তার এক্সাম্পল, ঠিক আছে। এটা কিন্তু প্যারাসাইট হিসেবে কাজ করে, মনে রাখবে এগুলো দুটো এক্সাম্পল। মোটামুটি বাংলাতেও লিখলে একই হয়। এবারে বলছে দেখো এখানে কি, এখানে কি এক্সাম্পল দিচ্ছে এটা দেখো। এবারে বলছে যে ব্লাডার ওয়ার্ম অ্যান্ড ভেনাস ফ্লাই ট্র্যাপ আর দ্য এক্সাম্পল অফ ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তাহলে এই দুটো এক্সাম্পল দিচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মার্ক করে রাখতে হবে। তাহলে কী কী এক্সাম্পল দিচ্ছে? ব্লাডার ওয়ার্ম আর হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এরা কিন্তু ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। আর কুসকুটটা, এই যে বললাম, হচ্ছে প্যারাসাইট। এরা কিন্তু কী হয়? এরা হচ্ছে প্যারাসাইটের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? প্যারাসাইটের মধ্যে পড়ে। দ্য প্ল্যান্ট সেলস হ্যাভ এ ইউক্যারিওটিক স্ট্রাকচার উইথ প্রমিনেন্ট ক্লোরোপ্লাস্ট অ্যান্ড সেল ওয়াল মেনলি মেড আপ অফ সেলুলোজ। তাহলে এদের ক্ষেত্রে ইউক্যারিওটিক স্ট্রাকচার বলতে কি? এদের আদর্শ নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। এদের মধ্যে ক্লোরোফিল থাকবে, সেল ওয়াল থাকবে, এবং সেই সেল ওয়ালটা কী দ্বারা তৈরি হবে? সেলুলোজ দ্বারা তৈরি হবে। ইউ উইল স্টাডি দ্য ইউক্যারিওটিক সেল স্ট্রাকচার ইন ডিটেল। তাহলে পরে পড়বে চ্যাপ্টার 8, মানে সেলের চ্যাপ্টারে পড়বে। এবারে বলছে যে প্ল্যান্টটি ইনক্লুডস কী কী? প্ল্যান্টের মধ্যে কে কে পড়ে? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। অ্যালগি মানে কি? শৈবাল। ব্রায়োফাইটা মানে ব্রায়োফাইটাই বলে এটাকে। টেরিডোফাইটা জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজি গাছ। ক্লিয়ার? যে লাইফ সাইকেল অফ প্ল্যান্টস আর টু ডিস্টিংক্ট ফেজেস। একটা হচ্ছে ডিপ্লয়েড স্পোরোফাইটিক অ্যান্ড হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক দ্যাট অল্টারনেট উইথ ইচ আদার। এটা হচ্ছে একে অপরের সঙ্গে অল্টারনেট করে। মানে ধরো আমি একটা কথা বলি, ধরো একটা কোনো একটা গাছ আছে, ধরো একটা কোনো একটা প্ল্যান্ট আছে। তাহলে প্ল্যান্টটা কী হবে? 2n হবে। তো প্ল্যান্ট থেকে কী তৈরি হবে? স্পোর তৈরি হবে। স্পোরটা কী হবে? স্পোরটা হবে n। সেই স্পোর থেকে আবার কী হবে? প্ল্যান্ট তৈরি হবে। একটা আসলে স্পোর থেকে ধরে স্পোর না, এখানে না বলে, এখান থেকে না বলে স্পোর। স্পোর থেকে কী হবে? গ্যামেট তৈরি হবে, তাই না? গ্যামেট তৈরি হবে। গ্যামেটটা কী হবে? গ্যামেট থেকে কী হবে? জাইগোট তৈরি হবে,
জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে কী তৈরি হবে, প্ল্যান্ট তৈরি হবে। তাহলে এটা 2n ছিল, সেখান থেকে n হলো গ্যামেটে গ্যামেটে মিলন হলো আর কি, মাঝখানে ফার্টিলাইজেশন হয়েছে, এর ফলে কী হয়েছে, জাইগোট হয়েছে, জাইগোট থেকে প্ল্যান্ট। তাহলে কী হচ্ছে, একটা সাইকেল, এই একটা পুরো একটা সাইকেল ঘুরছে, সাইকেল একটা হচ্ছে। এটাকে বলছি আমরা অল্টারনেশন অফ জেনারেশন, তাই না? তাই অল্টারনেট মানে কি, পরপর মানে এটার পর এটা, এটার পর এটা, এরকম করে আসছে। দ্য লেন্থেস অফ দ্য হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ফেজেস অ্যান্ড ওয়েদার দিস ফেজেস আর ফ্রি লিভিং ওর ডিপেন্ডেন্ট অন আদার, এর উপর নির্ভর করেছে না এরা ফ্রি লিভিং না একে অপরের উপর নির্ভর করছে। অন প্ল্যান্ট, এটা কি, এটাকে হচ্ছে স্পোরোফাইট ফেজ, এটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট বলতে যে স্পোর উৎপন্ন করবে, স্পোরোফাইট ফেজ, তার স্পোর, সেখানে স্পোর উৎপন্ন হলো। এটা কি, এটা হচ্ছে গ্যামেটোফাইট, তাই না? এটা হচ্ছে গ্যামেটোফাইট। তো যদি আমি বলি যে এটা গ্যামেটোফাইটিক ফেজ, তাহলে এই যে এদের প্ল্যান্টটি কারোর উপর নির্ভরশীল, স্পোরোফাইট ফেজটা কারোর উপর নির্ভরশীল নয়। কাদের ক্ষেত্রে নির্ভরশীল নয়, বোঝার আছে, স্পোরোফাইটটা কাদের উপর নির্ভরশীল নয় না, যারা হচ্ছে ব্যক্তবীজি গুপ্তবীজি অ্যাঞ্জিওস্পার্ম জিমনোসোম এদের ক্ষেত্রে। কিন্তু স্পোরোফাইটটা কাদের ক্ষেত্রে নির্ভরশীল, অ্যালগি, ঠিক আছে, ব্রায়োফাইটা, এদের ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ডেন্ট। আর এই স্পোর মানে যে গ্যামেটোফাইটিক যে ফেজ, এটা গ্যামেটোফাইটিক যে দশাটা, সেই গ্যামেটোফাইটিক দশাটা কি না, অ্যালগি, ব্রায়োফাইটা, এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তাদের ক্ষেত্রে স্পোরোফাইটটা কিন্তু ডিপেন্ডেন্ট। এভাবে কিন্তু বিভিন্ন রকম গাছে বিভিন্ন রকম দেখা যায়। এটা আমরা প্ল্যান্ট কিংডম মানে ডিটেলে পড়াবো, এখানে একটু ব্রিফ ডিসকাশন কিন্তু করা হলো, ব্রিফ ডিসকাশন কিন্তু এখানে করলাম, ক্লিয়ার, ব্রিফ ডিসকাশন করলাম। এরপর কি বলছে, ভ্যারি অ্যামাং ডিফারেন্ট গ্রুপস ইন প্ল্যান্টস, দ্য ফেনোমেনা ইজ কল্ড অল্টারনেশন অফ জেনারেশন। বিভিন্ন গ্রুপের মধ্যে হচ্ছে এরকম ভ্যারি করতে থাকে, যে বললাম যেটা ভ্যারি কীরকম ভ্যারি করে, এটাকে বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। ইউ উইল স্টাডি ফার্দার ডিটেলস ইন দ্য কিংডম চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 মানে প্ল্যান্ট কিংডমের পরের চ্যাপ্টার যেটা, সেটাতে খুব ভালো করে পড়বে। তাহলে এখানে ভ্যারিয়াস গ্রুপের যদি বলি, এখানে একটু লিখে দিই, না তোমাদের অসুবিধা, নোট করবে তো নোট করে নিতে পারো, ঠিক আছে। যে বাদ দাও, মুখে বললাম, পরের চ্যাপ্টারে আরও ডিটেলটা ডিসকাশন হবে, শুনেছো তো, আবার নাহলে রিভাইন্ড করে শুনে নাও কাদের ক্ষেত্রে কীরকম হয়, এটা একটু মাথায় এখন রাখো, পরের চ্যাপ্টারে আরও ডিটেলে কথা হবে। এবারে বলছে যে কিংডম অ্যানিমেলিয়া, মানে অ্যানিমেলদের। তাহলে এর 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 কথা যদি বলি, তাহলে এর কথা প্রথমে কী আছে, মাল্টিসেলুলার হবে, আর কি হবে, ইউক্যারিওট হবে, আর কি হবে, মূলত এরা হেটেরোট্রফ হবে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর নির্ভরশীল। তাহলে কি দেখো, দিস কিংডম ইজ ক্যারেক্টারাইজড বাই হেটারোট্রপিক ইউক্যারিওটিক অর্গানিজম, ইম্পর্টেন্ট হেটারোট্রপিক ইউক্যারিওটিক অর্গানিজম দ্যাট আর মাল্টিসেলুলার। দেখো কথাগুলোই আসছে, হেটারোট্রপিক বলতে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, ইউক্যারিওটিক মানে তার ভালো নিউক্লিয়াস আছে, মানে আদর্শ নিউক্লিয়াস রয়েছে, মাল্টিসেলুলার মানে এককোষী নয় বহুকোষী, অ্যান্ড দেয়ার সেলস ল্যাক সেল ওয়াল, এবং এদের যে সেল, সেখানে কিন্তু সেল ওয়াল কিন্তু থাকে না, ল্যাক সেল ওয়াল কিন্তু থাকে না। দে ডাইরেক্টলি or indirectly depend on plant for food। তারা কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, সরাসরি বা সরাসরি না ভাবে, এরা কিন্তু কিসের ওপর নির্ভর করে না, কিসের ওপর নির্ভর করে, খাদ্যের জন্য না, প্ল্যান্টের ওপর নির্ভরশীল, গাছেদের ওপর নির্ভরশীল। দে ডাইজেস্ট দেয়ার ফুড ইন অ্যান ইন্টারনাল ক্যাভিটি অ্যান্ড স্টোর ফুড রিজার্ভস অ্যাজ গ্লাইকোজেন অর ফ্যাট। তাহলে এরা কী করে, এদের খাদ্যটা প্রথমে খেলো, সেই খাদ্যটা খাবার পরে সেটাকে, সেই খাদ্যের যে শক্তিটা, সেটাকে স্টোর করে রাখতে হবে, সেটা গ্লাইকোজেন এবং ফ্যাট রূপে কিন্তু সঞ্চয় করে রাখতে পারে, ঠিক আছে। গ্লাইকোজেন এবং ফ্যাট রূপে, গ্লাইকোজেন কিসে সঞ্চিত, গ্লুকোজে, আর ফ্যাট হিসেবে সঞ্চয় করে রাখতে পারে। দেয়ার মোড অফ নিউট্রিশন ইজ হলোজয়িক। এদের যে মোড অফ নিউট্রিশন, সেটা কি না, হলোজয়িক হয়, বা ইনজেকশন অফ ফুড, হলোজয়িক পুষ্টি এদের হয়। হলোজয়িক পুষ্টি মানে একদিকে খাওয়ারটা মানে আমরা খাচ্ছি, আর একদিকে সেটা মানে যে দূষিত দূষিত বা যেটা আমাদের শরীরের পক্ষে দরকার নেই, সেটা একদিক থেকে বেরিয়েও যাচ্ছে, তাই না? তাহলে এদের যে নিউট্রিশনটা, সেটা হচ্ছে হলোজয়িক নিউট্রিশন, মনে রাখবে। দে ফলো এ ডেফিনাইট গ্রোথ প্যাটার্ন অ্যান্ড গ্রো ইনটু অ্যাডাল্টস দ্যাট হ্যাভ এ ডেফিনাইট শেপ অ্যান্ড সাইজ। ধীরে ধীরে এটা কী হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে একটা বাচ্চা সেনা সেখান থেকে ধীরে ধীরে কী হচ্ছে, বড় হচ্ছে, তাহলে ডেফিনাইট শেপ এবং সাইজে আসতেছে, ক্লিয়ার। বলছে হায়ার ফর্মস শো ইলাবোরেট সেন্সেসরি অ্যান্ড নিউরোমোটর মেকানিজম। এদের ক্ষেত্রে কী দেখা যায় না, সেন্সরি এবং নিউরোমোটর মেকানিজম লক্ষ্য করা যায়, বিভিন্ন ধরনের রিফ্লেক্স লক্ষ্য করা যায়, মানে এরা কিন্তু সেলফ কনসাস হয় আর কি। মোস্ট অফ দেম আর ক্যাপাবেল অফ লোকোমোশন, এরা কিন্তু লোকোমোশন করতে পারে।
দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই কপুলেশন অফ মেল অ্যান্ড ফিমেল ফলোড বাই এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট স্যালিয়েন্ট ফিচার অফ দ্য ভেরিয়াস ফাইলা ডেসক্রাইবিং চ্যাপ্টার করে বলা হবে। তাহলে এদের যদি লাইফ সাইকেলটা বলার চেষ্টা করি, এটা আমি প্ল্যান্টের ক্ষেত্রে বলেছি, বুঝতে পেরেছো প্ল্যান্টের ক্ষেত্রে। এবারে আমি অ্যানিম্যালের ক্ষেত্রে বলি, অ্যানিম্যালের ক্ষেত্রে লাইফ সাইকেলটা কী রকমের হয় সাধারণত। ধরো একটা হচ্ছে অ্যানিম্যাল আছে, একটা অ্যানিম্যাল আছে, আছে 2NA আছে, 2NA আছে। তাহলে সেখান থেকে কী করবে এরা, কপুলেশন করবে, ফিমেল আর মেল। সেটা কী হবে, কপুলেশন করে গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেটের ফলে কী হবে, জাইগোট উৎপন্ন হবে। সেই জাইগোট থেকে কী হবে, জাইগোট থেকে আবার মানে জাইগোটটা কি, জাইগোটটা 2N হবে, তাহলে মাঝখানে N আছে। তারপরে আবার কী হচ্ছে, সেই জাইগোট থেকে আবার একটা নতুন অ্যানিম্যাল তৈরি হবে। এভাবে এদের হচ্ছে। আর এদের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে প্রথমে স্পোর থেকে গ্যামেট, গ্যামেট থেকে জাইগোট, সেটা একরকমের। এবার এদের অত অল্টারনেশন অফ জেনারেশন মোটামুটি অতটা নেই, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করা যায়। বোঝা গেল। তাহলে এখানের মধ্যে যদি বলো যে ইম্পর্টেন্ট কোনটা, মোটামুটি এতটা যেটা পড়া হলো, এখানে বলতে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, হলোজিক পুষ্টিটা মনে রাখলে হবে। এখান থেকে প্রশ্ন পড়ে, কিন্তু এখান থেকে এই জায়গাটা পড়তে পারে যে কোনটা হেটারোট্রপিক কারা দেখায়। ক্লিয়ার হলো। এবারে বলছে ভাইরাস, ভাইরয়েডস, প্রায়ন্স অ্যান্ড লাইকেন্স। তো আমাদের এখন ভাইরাস নিয়েই কারবার, করোনা ভাইরাস, তাই না? খুব ডেঞ্জারাস জিনিস, চোখে দেখতে পাওয়া যায়নি কিন্তু সবই কিন্তু ধ্বংস করে দেয় করোনা ভাইরাস। ক্লিয়ার। ভাইরয়েডস, প্রায়ন্স, লাইকেন্স, একে একে কথাগুলো বলি। তাহলে দেখো, ভাইরাস সম্বন্ধে যেহেতু এখনকার যুগে প্রচুর এটা নিয়ে কারবার, ভাইরাস নিয়ে যদি একটু বলি, ভাইরাস জিনিসটা কী না, একটু তোমার জেনে রাখা ভালো। দেখো, ভাইরাস ভাইরাস জিনিসটা কী না, এটা প্রচুর, এটা কি, এটা মাইক্রোস্কোপিক, একদমই মাইক্রোস্কোপিক। চোখে মানে দেখা যায়, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দরকার হয় মোটামুটি, মাইক্রোস্কোপিক হয়। এরা কিন্তু কি হয় না, জড়ো, একটা বাংলা কথা একটা ভালো আছে, জড়ো ও জীবের মধ্যবর্তী পর্যায়ে। কেন বলা হয় জড় ও জীবের মধ্যবর্তী পর্যায়ে, কেন বলা হয় বলো? কারণ যখন এটা কি, এটা জড় কখন হবে, সে যখন যে দেহের বাইরে থাকবে, কোনো একটা দেহের বাইরে, বা দেহের বাইরে না বলে যখন যে মানে পোষকের বাইরে, বা ধরো আমি এখানে মানুষের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, মানুষের এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেহের বাইরে লিখে রাখো, ও অন্যের দেহের বাইরে থাকবে। ক্লিয়ার? তখন সেটা কিন্তু জড়। আর জীব হবে কখন, যখন দেহের ভেতরে থাকবে। দেহের ভেতরে থাকলে কি, মানুষের বিভিন্ন জীবের বিভিন্ন রকমের জিনিস এবং কী করবে, রোগ সৃষ্টি করবে। এটা হচ্ছে এদের কাজ। ক্লিয়ার? এবং এদের যে ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল, যেটাকে জিএম দিয়ে লিখি, জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ মূলত আরএনএ হয়, এছাড়া ডিএনএও হতে পারে। কিন্তু আরএনএটা বেশি ডেঞ্জারাস, কেন জানো? আরএনএটা কী হয়, আমি আরএনএটা কেন ডেঞ্জারাস বলছি, কারণ আরএনএটা আনস্টেবল হয়, মানে প্রচুর আনস্টেবল। তাই এরা কিন্তু মানে বলছে, আমি যদি বলি যে কেন, এখানে যদি একটা লেখার চেষ্টা করি, যে জায়গা তো নেই, আমি এখানটা উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা। যখন আমাদের করোনা ভাইরাস এখন প্রতিদিন নিত্য নতুন কেন তৈরি করছে, করোনার কথাই বলি। এটা তো এর যে জেনেটিক মেটেরিয়াল, সেটা কি আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। তাহলে আরএনএ কী হয়, আরএনএ হচ্ছে আনস্টেবল হয়, ঠিক আছে, আনস্টেবল হয়, ঠিক আছে। এবং আনস্টেবল হওয়ার জন্য, আনস্টেবল কেন হয়, এটা মলিকুলার বায়োলজির ওই চ্যাপ্টারটা আছে, সেখানটাতে এক্সপ্লেন করা আছে, যে এদের যে রাইবোজ যে সুগারটা থাকে, সেই রাইবোজ সুগারে কী হয়, রাইবোজ সুগারে মানে অক্সিজেনটা থাকে, তাহলে অক্সিজেনটা কী হচ্ছে, একটু রিঅ্যাক্টিভ, এটা হয় রিঅ্যাক্টিভ হয়, তাহলে এটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়। ক্লিয়ার? তার জন্য কি হয়, এটা কিন্তু মিউটেশন সহজে করার জন্যই কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হয়, সহজে তৈরি হয়, বিভিন্ন ভ্যারিয়েন্ট সহজে তৈরি হয়। তাই এখনকার যে নতুন ভ্যারিয়েন্ট এসছে, সেটাকে বলছে ওমিক্রন, তাই না? তাই এরকম সহজে তৈরি হচ্ছে ভাইরাসটা। ক্লিয়ার? তাহলে এই যে আরএনএ যারা আছে, তারা বেশি ডেঞ্জারাস হয়, তারা সহজেই কিন্তু করতে পারে, মিউটেশন করতে পারে। ডিএনএর ক্ষেত্রে কিন্তু তারা আনস্টেবল নয়, একটু স্টেবল হয়, তাদের মিউটেশনটা ধীরে ধীরে হয়। কিন্তু আরএনএ ভাইরাস, সেটা কিন্তু খুবই দ্রুত হয়। ক্লিয়ার? এবারে দেখো কী বলছি, যেটা বোঝানোর চেষ্টা করছি, এবার বোঝো।
বুঝতে পারলে তোরা? এবারে দেখো, একটা ব্রিফ আইডিয়া ভাইরাস সম্বন্ধে পাওয়া গেল। আজকালকার যুগের করোনাতে জিনিসটা কীরকম, এত কেন বলছে প্রতিদিন মিউটেশন হচ্ছে কী জন্য। দেখো এবারে বাকি যে 5 কিংডম ক্লাসিফিকেশন অফ হুইটেকার, দ্যাট ইজ নো মেনশন অফ লাইকেন্স অ্যান্ড সাম অ্যাসেলুলার অর্গানিজম লাইক ভাইরাসেস, ভাইরাস প্ল্যান্টস, মানে যে 5 কিংডম ক্লাসিফিকেশন এদের স্থান নেই। দিস আর ব্রিফলি ইন্ট্রোডিউসড হিয়ার, এখানে এদেরকে বলা হচ্ছে। এবারে আসল কথায় আসা যায়। All of us who have suffered the ill effects of common cold and flu know what effect viruses can have on us. আমাদের ভাইরাসের উপরে কী আছে? কোল্ড কী জন্য হয় জানো? যে আমাদের যে হাঁচি হয় সেটা হচ্ছে রাইনো ভাইরাস। কোন ভাইরাসের জন্য হয়? রাইনো ভাইরাস। যে ভাইরাসটার জন্য হয় সেটার নাম হচ্ছে কি না, সে নামটা হচ্ছে রাইনো ভাইরাস। কোল্ড যেটা হয় রাইনো ভাইরাসের জন্য হয়। রাইনো ভাইরাসের জন্য হয়। রাইনো ভাইরাসের জন্য এই কোল্ড আমাদের হয়, কোল্ড হয় রাইনো ভাইরাসের জন্য। এবারে বলছি ইভেন ইফ উই ডু নট অ্যাসোসিয়েটেড ইট উইথ আওয়ার কন্ডিশন। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন আমরা যে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা হয় সেটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ভাইরাসের মানে আমাদের জীবনে ভাইরাস কীরকমভাবে এফেক্ট ফেলে। ভাইরাস ডিড নট ফাইন্ড এ প্লেস ইন ক্লাসিফিকেশান সিন্স। কেন এটা ডিড নট ফাইন্ড এ প্লেস, কেন পায়নি, স্থান কেন পায়নি? দে আর নট কনসিডার ট্রুলি লিভিং। এর দেখো বলছি না, এরা ট্রুলি লিভিং নয়, এরা ট্রুলি জীবন নয়, মানে একদম মানে জীবন নয়। এরা কি, এরা হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়, তাই না? তাহলে ইফ উই আন্ডারস্ট্যান্ড লিভিং অ্যাজ দোজ অর্গানিজমস দ্যাট হ্যাভ এ সেল স্ট্রাকচার, কাদেরকে আমরা লিভিং বলবো? লিভিং কাদের বলবো? তাদের মধ্যে একটা সেল স্ট্রাকচার থাকবে, সে কি রেসপন্স করবে, তাই না? তাদেরকে আমরা লিভিং বলবো। কিন্তু ভাইরাস কি নন সেলুলার একটা জীব হয়। ভাইরাস কিন্তু নন সেলুলার, এই স্ট্রাকচারটা পরের পাতায় বলছি যেন নন সেলুলার বলছে, কারণ দেখো এই পরের পাতার মধ্যে চ্যাপ্টার লেখা আছে। হ্যাঁ, দু রকমের ভাইরাসের এখানে ছবি দেওয়া আছে। একটা ভাইরাস যে ব্যাকটেরিয়া ফাজের ছবি দেওয়া আছে, এরা কী করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, এর একটা মাথায় হেড থাকবে এরকম, তারপর নিচটায় কলার, তারপরে সিড, তারপরে এরকম কী থাকবে, টল ফাইবার থাকবে। তো এরা কী করবে, কোনো একটা ধরো কোনো একটা ব্যাকটেরিয়া আছে, এরা কিন্তু মোটামুটি খারাপ করে না, ভালোই করে। কিছু কিছু তো খারাপ করে, একটা ব্যাকটেরিয়া আছে, তাহলে এটা এখানে এলো। তারপর এর যে জেনেটিক মেটেরিয়াল যেটা এখানে আছে, ধরো জেনেটিক মেটেরিয়াল যেটা আছে সেই জেনেটিক মেটেরিয়ালটাকে এখানে ট্রান্সফার করে দিল। তারপরে সেখানে এই ভাইরাসগুলো জন্মালো, সেই ভাইরাসগুলো জন্মে একে ব্রাশ করে দিল। এভাবে কিন্তু এই ব্যাকটেরিয়া ফাজটা কাজ করছে। আবার কি টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে কী রকমের, দেখো এই আরএনএ ভিতরে জেনেটিক মেটেরিয়াল আরএনএ আছে, বাইরে এরকম ক্যাপসিড থাকে। ঠিক আছে, এটা এগুলো সবই কিন্তু কি, এগুলো সবই কিন্তু অ্যাসেলুলার স্ট্রাকচার, অ্যাসেলুলার স্ট্রাকচার, তবে কিন্তু অ্যাসেলুলার স্ট্রাকচার হিসেবে থাকছে। ক্লিয়ার? এবারে দেখো অ্যাসেলুলার স্ট্রাকচার দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেল। ঠিক আছে, লিভিং সেল, তাহলে এরা কী হচ্ছে না, এদের ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এবং এর ইনার্ট হয় প্রচুর, এবং এটা কোথায় থাকে না, আউটসাইড দ্য লিভিং সেল। এটা লিভিং সেলের বাইরে কী থাকে, একদম ইনার্ট হয়, মানে একদম মানে জড়োর মতো অবস্থা। তার জন্য এটাকে দেহের বাইরে কি বলছি, এটাকে জড় বলছি। দেহের বাইরে কিন্তু এটা জড় অবস্থায় থাকে। ক্লিয়ার? দেহের বাইরেটা কিন্তু জড় অবস্থায় রয়েছে। আশা করি বোঝা গেল, দেহের বাইরে কিন্তু একটা জড় অবস্থায় রয়েছে। এরপরে দেখো এবারে কি বলছে, ওয়ান্স দে ইনফেক্ট দ্য সেল দে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেলফ। এখানে আমি বললাম দেখো এটা একটা কি, এটা একটা ধরো একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেখানে কি হলো, এর যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা ধরো জেনেটিক ম্যাটেরিয়াল, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা এর মধ্যে যখন প্রবেশ করলো, এখানের মধ্যে কী হবে, এটা ব্যাকটেরিয়ার মধ্যে এটা কী হবে, রেপ্লিকেট করে কী করবে, এই যে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে। যখন ব্রাশ করে বাইরে বেরিয়ে আসবে এগুলো ব্যাকটেরিয়া ফাজগুলো, তখন এটা কী হবে, এটা ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। সেটাই বলছে, যখন ইনফেক্টেড সেল দে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেল। মানে এই ব্যাকটেরিয়াটার মধ্যে যে কন্ট্রোলটা, সেটা এখন কার মধ্যে চলে এলো, এই ভাইরাসটার মধ্যে চলে এলো, এবং সেটাকে কিন্তু মেরে দেবে। এরকম করে বংশ বিস্তার করে সেই যে ব্যাকটেরিয়াটাকে মেরে দেবে, বা এখানে কোনো একটা সেলের কথা যদি আমি বলি, কোনো একটা সেলটাকে মেরে দেবে। ক্লিয়ার? আমি ব্যাকটেরিয়া সেল যা খুশি ভাবতে পারো, কিন্তু ব্যাকটেরিয়াকে করে, তার জন্য এই এক্সাম্পলটা দিয়ে আমি বললাম। ক্লিয়ার হয়েছে? তাহলে কিলিং দ্য হোস্টকে কিন্তু মেরে ফেলে, যার মধ্যে সে থাকবে বা যার উপরে সে মানে আক্রমণ করেছে। বলছে উড ইউ কল ভাইরাসেস লিভিং অর নন লিভিং? তার লিভিংও নয়, নন লিভিংও নয়, তাদের মধ্যবর্তী একটা পর্যায়। ক্লিয়ার? এরকম আশা করি বোঝা গেল। এবারে বলছি ভাইরাস মিনস ভেনম অর পয়জনাস ফ্লুইড। ভাইরাস মানে কি না, ভেনম অর পয়জনাস ফ্লুইড
এটা কে বলেছিল? না দিমিত্র আইভানভস্কি। কত সালে? 1892 সালে। রিকগনাইজ সার্টেন মাইক্রোবস অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজম অফ মোজাইক ডিসিজ অফ টোবাকো। টোবাকোর একটা মোজাইক ডিসিজ, সেখান থেকে তিনি একটা ভাইরাসকে মানে এক রকমের সেখানকার ফিল্টার করে একদম জীবাণু পেয়েছিলেন। তিনি সেটা নাম দিয়েছিলেন পয়জনাস ফ্লুইড অথবা ভেনম। কে দিয়েছিলেন? আইভানভস্কি। ঠিক আছে। দিস ওয়ার ফাউন্ড টু বি সিমিলার দ্যান ব্যাকটেরিয়া বিকজ দে পাস থ্রু ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার। মানে একটা ফিল্টার তৈরি করেছে, সেই ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের মধ্যে দিয়ে কিন্তু এই ভাইরাসটা পাস করতে পারছে, কারণ খুবই তো ছোটো না তার জন্য। তাহলে এখান থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পড়ে, কী বলো দিই প্রশ্নটা? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পড়ে। সেই প্রশ্নটা হচ্ছে যে কে বলেছিল পয়জনাস ফ্লুইড, ভেনাস ফ্লুইড ও পয়জনাস ফ্লুইড কে বলেছিল? দিমিত্রি আইভানভস্কি বলেছিল। এখানে এটাই ইম্পর্ট্যান্ট, আর কিছু ইম্পর্ট্যান্ট নয়। তারপরে ইম্পর্ট্যান্ট যেটা কি না, এমডব্লিউ বেইজেরিং, তিনি 1898 সালে ডেমনস্ট্রেট দ্যাট দ্য এক্সট্রাক্ট অফ দ্য ইনফেক্টেড প্ল্যান্ট অফ টোবাকো উড কজ ইনফেকশন ইন হেলদি প্ল্যান্ট নেমড নিউ প্যাথোজেন ভাইরাস অ্যান্ড called the fluid contagium ভাইভাম ফ্লুইডাম ইনফেকশনাস লিভিং ফ্লুইড। তাহলে কি এমডব্লিউ বেইজেরিং বলে একজন বিজ্ঞানী ছিলেন, এমডব্লিউ বেইজেরিং তিনি কী করেছিলেন? এমডব্লিউ বেইজেরিং বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি 1898 সালে কী ডেমনস্ট্রেট করেছিলেন? যে এক্সট্রাক্ট অফ ইনফেক্ট প্ল্যান্ট অফ টোবাকো মোজাইক ভাইরাস কী করে টোবাকো গাছে রোগ সৃষ্টি করছে। তাহলে সেখান থেকে তিনি কী করছেন? সেখান থেকে তিনি একটা ইনফেক্টেড প্ল্যান্ট অফ টোবাকো গাছ, সেখান থেকে কী করছে? সেখান থেকে এক্সট্রাক্ট করছে, মানে সেখান থেকে সেখানকার সেটাকে পিষে টিষে দেখছে আর কি, সেটার মধ্যে কী আছে যে এরকম রোগটা সৃষ্টি হলো। দেখছে যে ইনফেকশন ইন হেলদি প্ল্যান্টস, এবং এটার নাম দিয়েছিলেন তিনি নতুন প্যাথোজেন। কী নাম দিয়েছিলেন? ভাইরাস। এটা এই যে ফ্লুইড যেটা পেয়েছিলেন এক্সট্রাক্ট করে, সেটাকে নাম দিয়েছিলেন কন্টেগিনাম ভাইভাম ফ্লুইডাম বা ইনফেকশনাস লিভিং ফ্লুইড। কে দিয়েছিল নামটা তাহলে? না এমডব্লিউ বেইজেরিং। ভালো করে মনে রাখতে হবে, এমডব্লিউ বেইজেরিং নাম দিয়েছিল। ক্লিয়ার? এরপরে আসছে কে? এরপরে আসছে বিজ্ঞানী স্ট্যানলি কী করছে? বিজ্ঞানী স্ট্যানলি কী বলছে? WM স্ট্যানলি 1935 সালে সৌরদের ভাইরাসেস কুড বি crystallized and crystals consist of largely of proteins. They are inert outside, বাইরের দিকে ইনার্ট হয়, দ্যাট স্পেসিফিক হোস্ট সেল। ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট হিসেবে অবস্থান করে। তাহলে কি এটা যে বাধ্যতামূলক প্যারাসাইট? তাহলে এখানে WM স্ট্যানলি কী, তার যে ক্রিস্টালাইন যে ফর্মটা, ঠিক আছে, ক্রিস্টালাইন মানে জমিয়ে বা ক্রিস্টালাইজ করে আর কি। তাহলে ভাইরাসেস কুড বি ক্রিস্টালাইজড অ্যান্ড ক্রিস্টালস কনসিস্ট অফ লার্জলি অফ প্রোটিন। এই যে বাইরের দিকে ক্যাপসিডটা দেখতে পাচ্ছ, এটা কী দ্বারা তৈরি বলো তো? এটা বলছে প্রোটিন দ্বারা তৈরি, সেটা তিনি বলছেন। ঠিক আছে, তো এই প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এটা কী? প্রোটিন দ্বারা তৈরি হয়, এবং এটা কি বাইরে ইনার্ট থাকে, ভাইরাস জড়ো, কিন্তু ভিতরে কি থাকে? ভিতরে কিন্তু অব্লিগেট প্যারাসাইট। মানে কি? সেই হোস্ট যে সেলটা, হোস্ট সেলটার উপরে সে কী করছে? তার মেশিনারিটাকে সে নিজের করে নিচ্ছে, এবং সেটাকে তিনি সেই হোস্টটাকে সে কন্ট্রোল করছে, সেটাই তিনি বলছেন। তাহলে এখানে তিনজন বিজ্ঞানীর নাম খুব ইম্পর্ট্যান্টলি কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? যেটা বলছিলাম যে একটা কে দিমিত্রি আইভানভস্কি, তাই না? দিমিত্রি আইভানভস্কি তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এইটা যে ভেনম অর পয়জনাস ফ্লুইড, ক্লিয়ার? এটা দিমিত্রি আইভানভস্কি বলেছে। দু নম্বর যেটা সেটা কি? সেটা হচ্ছে এমডব্লিউ বেইজেরিং। তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি বলছেন যে ভাইরাস নামটা দিল, এই যে এটা ভাইরাস এর নাম, এবং এটাকে কি বললেন তিনি? না কন্টেগিনাম ভাইভাম ফ্লুইডাম। কি বললেন? কন্টেজিয়াম ভাইভাম ফ্লুইডাম, এগুলি মনে রাখতে হবে। ফ্লুইডাম বা ইনফেকশনাস ফ্লুইড। আর স্ট্যানলি কী করলো? স্ট্যানলি কী করলো? 1935 সালে, তাই তো? 35 সালে কী বললো? না এটা কী করলো? ক্রিস্টালাইজ ফর্মটা তৈরি করলো। ক্লিয়ার? এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপর কি বলছে?
এই পয়েন্টগুলো শুধু মনে রাখতে হবে, এই যেগুলো লিখে দিলাম, বাকিটা পুরো পড়ে নেবে, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসার মানে মানে প্রচুর চান্স রয়েছে। ইন অ্যাডিশন টু প্রোটিনস, ভাইরাসেস অলসো কন্টেন জেনেটিক মেটেরিয়াল। এর মধ্যে জেনেটিক মেটেরিয়ালও থাকে, যে শুধু প্রোটিনই আছে কি, জেনেটিক মেটেরিয়াল আরএনএ তো আছে, তাই না? জেনেটিক মেটেরিয়াল আরএনএও তো আছে, জেনেটিক মেটেরিয়াল দ্যাট কুড বি, দেখ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই লাইনটা, যে জেনেটিক মেটেরিয়াল আরএনএ থাকবে না ডিএনএ থাকবে না, দুটোই থাকতে পারে না। এটা দেখো আইদার ডিএনএ অর আরএনএ, আরএনএ থাকবে অথবা ডিএনএ থাকবে, দুটোই থাকবে না, যে কোনো একটা থাকবে, ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে? দুটোই থাকতে পারে, মানে মানে এর মধ্যে আরএনএ আছে, এর মধ্যে ডিএনএ থাকবে না, এর মধ্যে কিন্তু ডিএনএ থাকে, ঠিক আছে? ডিএনএ থাকবে, এরকম বলছে। নো ভাইরাসেস কন্টেন্ট বোথ ডিএনএ এন্ড আরএনএ, দুটোই কিন্তু থাকতে পারে না। নো ভাইরাস, কোনো ভাইরাসের ক্ষেত্রে দুটোই থাকতে পারে না। এ ভাইরাস ইজ এ নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন কি, এটা নিউক্লিক অ্যাসিড, এটা প্রোটিন, তাই নিউক্লিয় প্রোটিন। অ্যান্ড দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ ইনফেকশন, সেই জেনেটিক মেটেরিয়াল আরএনএটা সেটা কিন্তু ইনফেকশন তৈরি করে। ইন জেনারেল ভাইরাসেস দ্যাট ইনফেক্ট প্ল্যান্ট হ্যাভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অ্যান্ড ভাইরাসেস দ্যাট ইনফেক্ট অ্যানিম্যাল হ্যাভ আইদার সিঙ্গেল অর ডবল স্ট্যান্ডার্ড আরএনএ অর ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। তাহলে এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবে, যে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভালো একটা কথা বললো এখানে, যে স্টার দিয়ে রাখো, স্টার, যে কার ক্ষেত্রে কোনটা থাকবে। তুমি প্ল্যান্টের ক্ষেত্রে বলি, তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে ভালো করে দেখো, প্ল্যান্টের ক্ষেত্রে কী থাকবে না, প্ল্যান্টের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকবে। যদিও বলে অ্যানিম্যালের ক্ষেত্রে কীরকম জেনেটিক মেটেরিয়াল থাকতে পারে, অ্যানিম্যাল যদি বলি সেখানে ক্ষেত্রে কীরকম জেনেটিক মেটেরিয়াল থাকতে পারে, সেখানে ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড অর ডবল স্ট্যান্ডার্ড কী থাকবে, আরএনএ থাকবে, অথবা অর কী থাকবে, অর অথবা কী থাকবে, অথবা থাকবে হচ্ছে ডিএনএ, অথবা তার মধ্যে থাকবে ডিএনএ। সে ডিএনএ সবসময় ডবল স্ট্যান্ডার্ডই হবে, তাই না? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ক্লিয়ার? ভালো করে এটাকে মার্ক করে রাখো, এর আলাদা করে লিখে রাখলে সহজে মনেটা থাকবে, নাহলে এগুলো সহজে মনে থাকে না, ঠিক আছে? ভালো করে এটা ভালো করে, প্ল্যান্টের ক্ষেত্রে থাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আর অ্যানিম্যালের ক্ষেত্রে থাকে এরকম, অ্যানিম্যালের ক্ষেত্রে থাকে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আর আরএনএ, অথবা কিন্তু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে, বেশি এটা দেওয়া হয়ে গেল না। ভালো করে আবার লিখে নিই, বেশি ইয়ে হয়ে গেল। প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে বোঝা গেল, প্ল্যান্টের ক্ষেত্রে থাকবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আর অ্যানিম্যালের ক্ষেত্রে কী থাকবে, অ্যানিম্যালের ক্ষেত্রে থাকবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড অর ডবল স্ট্যান্ডার্ড আরএনএ অথবা ডিএনএ, ডিএনএটা অবশ্যই ডবল স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? বোঝা গেল? এবার তারপরে দেখো, তারপরে কি বলছে, তারপরে বলছে যে ব্যাকটেরিয়াল ভাইরাসেস অর ব্যাকটেরিওফাজেস, এই যে এই ছবিটা, ব্যাকটেরিয়াল ফাজেস অর ব্যাকটেরিওফাজেস আর দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিওফাজ কেন, যেটা কী করে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, আর ইউজুয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসেস, এটা কি ডবল স্ট্যান্ডার্ড, বললাম না ডিএনএ থাকে, যে ছবিটা এঁকেছিলাম এরকম করে, এই যে ডিএনএ থাকে, ঠিক আছে? ডিএনএ হয়, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসেস হয়। দ্য প্রোটিন কোড কল্ড ক্যাপসিড, এই যে প্রোটিন যে কোড, এটাকে বলে কি, এই যে প্রোটিন ক্যাপসিড, এটাকেও ক্যাপসিড বলে, যেটা হেড দিয়ে এটা ক্যাপসিড দ্বারাই গঠিত প্রোটিন কোড, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং এগুলো, এই যে ক্যাপসিডগুলো, এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছি যেরকম ছবিটা, এরকম ক্যাপসোমিয়ার দিয়ে গঠিত হয়। সব ইউনিটস কল ক্যাপসোমিয়ার্স প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিডটাকে প্রোটেক্ট করে। দিস ক্যাপসোমিয়ার্স আর অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল জিওমেট্রিক ফর্মে থাকে। এই ক্যাপসোমিয়ারগুলো এরকমভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। ভাইরাসেস কল ডিসিজ লাইক মামস, স্মল পক্স, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এরকমগুলো হয়। তাহলে এটাও ইম্পর্ট্যান্ট, যে এই রোগগুলো সৃষ্টি করে, কী রোগগুলো সৃষ্টি করে না, মামস, কী রোগগুলো সৃষ্টি করে না, মামস, স্মল পক্স, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এরকম রোগগুলো সৃষ্টি করে। বারবার চেঞ্জ করা মুশকিল, মামস, স্মল পক্স, হারপিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এরকম রোগগুলো কিন্তু সৃষ্টি করে। এখানে যতগুলো পড়লেন একদম সবগুলো ইম্পর্ট্যান্ট, মানে কোনো কিছু নেই, নো ভাইরাস এসব বদলিয়ে না, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আবার কি, যে এখানে আমি এটা লিখে দিলাম, এটাও ইম্পর্ট্যান্ট, ক্লিয়ার? মনে রাখতে হবে। এবার এইডসের কথা বলছে, কি বলছে না, এইডস ইন হিউম্যান অলসো,
এইডস ইন হিউম্যানস অলসো কজ বাই ভাইরাস, ঠিক আছে, এইচআইভি ভাইরাস জানো, এইচআইভি ভাইরাস, ক্লিয়ার। ইন প্ল্যান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফরমেশন, লিভ রোলিং, কার্লিং, এরকম হতে পারে, ইয়োলোইং অ্যান্ড ভেন ক্লিয়ারিং, ডোয়ার্ফিং অ্যান্ড স্টান্ট গ্রোথ। মানে যদি কোনো একটা প্ল্যান্টের ক্ষেত্রে কী কী মানে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয় কী কী তার সিমটম লক্ষ্য করা যেতে পারে, মোজাইক ফরমেশন হতে পারে, মোজাইক তৈরি হতে পারে, লিভ রোল, পাতাটা কুঁচকে যেতে পারে, কার্ল হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে, ইয়োলো হয়ে যেতে পারে, ভেনগুলো ভেন বলতে শিরা উপশিরাগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। ডোয়ার্ফিং মানে কি, ডোয়ার্ফিং মানে মানে ছোটো হয়ে যেতে পারে, বা তার মানে গ্রোথটা ঠিকভাবে হবে না, গ্রোথটা স্টান্ট হয়ে যেতে পারে, এরকম হতে পারে। তো এই পাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে এক একটা লাইন বোঝানোর চেষ্টা করলাম, মনে রাখতে হলে সব ডেটা, এই যে এই জায়গাটা পুরোটাই ডেটা, এই ডেটা মনে রাখতে হবে, ডেটা মনে রাখতে হবে, এই এতগুলো সিমটম দেখা যায়, এগুলো মনে রাখতে হবে, কী এগুলো হয় সেগুলো মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে। এরপরে যে ভাইরয়েডসের কথা আসছে, তাহলে ভাইরাসটা বোঝা গেল। এবার আসছে ভাইরয়েডস জিনিসটা কি না, এটা প্রথমে লাইনে ইম্পর্টেন্ট, 1971 সালে টিও ডাইনার ডিসকভার করেছিল নিউ ইনফেকশন অ্যাসেজেন্ট, যেটা কি স্মলার দেন ভাইরাসেস এবং কজ পটাটো স্পিন্ডেল টিউবার ডিসিজ, এবং ইট ওয়াজ ফাউন্ড টু বি এ ফ্রি আরএনএ, ইট ল্যাক প্রোটিন কোড অ্যান্ড দ্যাট ইজ ফাউন্ড ইন ভাইরাসেস, ক্লিয়ার। তার জন্য নাম দেওয়া হয়েছিল ভাইরয়েড। দ্য আরএনএ অফ দ্য ভাইরয়েড ওয়াজ লো মলিকুলার ওয়েট, এর যে আরএনএটা সেটা মানে সেটা কিন্তু মলিকুলার ওয়েটটা কিন্তু কম ছিল। তাহলে আমি যদি বলি যে ভাইরাস আর ভাইরয়েড এর মধ্যে পার্থক্যটা কি, এর মধ্যে কি থাকবে, প্রোটিন কোট, যেটাকে আমরা ক্যাপসিড বলছি, এটাদের থাকবে, এদের কিন্তু এটা থাকবে না, ক্লিয়ার, এটা এদের থাকবে, এদের এটা থাকবে না। এদের যে জেনেটিক মেটেরিয়াল যে ওয়েট সেটা কি ভাইরাসের ক্ষেত্রে বেশি হবে, আর এটার ক্ষেত্রে কিন্তু কম হবে। আর এদের তাহলে যদি বলি যে ভাইরয়েড জিনিসটা কি না, ভাইরয়েড জিনিসটা হচ্ছে এক কথায় বলতে গেলে লো মলিকুলার ওয়েট, মানে কম তার হচ্ছে ওজন যুক্ত একটা কেবলমাত্র আরএনএ কে না, যেটা কি ইনফেকশনাস মানে যে কী করে, রোগ সৃষ্টি করতে পারে, ক্লিয়ার। এটা কে আবিষ্কার করেছিল না, বিজ্ঞানী টিও ডাইনার সৃষ্টি করেছিল, কে মানে আবিষ্কার করেছিল, দেখতে পেয়েছিল, টিও ডাইনার ডিসকভার করেছিল নতুন ইনফেকশনাস এজেন্টটাকে। এটা কিন্তু ভাইরাসের থেকে ছোট হবে। এরা কি করবে না, এখানে একটা যে রোগটা সৃষ্টি করে কি, পটাটো স্পিন্ডেল টিউবের ডিসিজ সৃষ্টি করবে, এবং এটা কী হিসেবে পাওয়া যাবে না, ফ্রি আরএনএ হিসেবে পাওয়া যাবে। এদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রোটিন কোড কিন্তু থাকবে না, ক্লিয়ার, এবং এটাকে ভাইরয়েড বলা হবে, এবং এর যে আরএনএ তার মলিকুলার ওয়েটটা কিন্তু অনেক কম হবে, বুঝতে পেরেছো। এবারে কি প্রায়ন্স জিনিসটা কি না, প্রায়ন্স হচ্ছে যে মডার্ন মেডিসিন সার্টেন ইনফেকশন আর নিউরোলজিক্যাল ডিসিজ দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসিজ দেখতে পাওয়া যাচ্ছে, মানে কি না নিউরন সম্বন্ধিত আর কি, were found to be transmitted by an agent consisting of abnormally folded protein, এবং এই যে এজেন্টটা কি না, এটা হচ্ছে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, ঠিক আছে। মানে এই যে কি এই মানে প্রায়ন আসলে কি না, অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন হচ্ছে প্রায়ন, যার ফলে কি না বিভিন্ন নিউরোলজিক্যাল রোগ সৃষ্টি হচ্ছে। দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ টু ভাইরাসেস, এই যে প্রায়ন তার কি হচ্ছে যে তার যে ভাইরাসের মতোই কিন্তু সিমিলার, কিন্তু তার সাইজটা হচ্ছে ভাইরাসের মতো, প্রায়নের যে সাইজ সেটা সিমিলার হচ্ছে। দিস এজেন্টস ওয়ার কল্ড প্রায়ন, এদেরকে প্রায়ন বলা হয়। দ্য মোস্ট নোটেবল ডিসিজ কজড বাই প্রায়ন্স আর কি না, বোভাইন স্পঞ্জিয়াম encephalopathy BAC, commonly called mad cow disease in cattle, and analogous variant CR Jacob disease in human। তাহলে মানে এর ক্ষেত্রে কি দেখা যায়, কাউয়ের ক্ষেত্রে কি দেখা যায়, দেখা যায় হচ্ছে বিএসি বা বোভাইন স্পঞ্জিয়াম ইনসেফালোপ্যাথি, আর মানুষের ক্ষেত্রে সিআর জ্যাকব ডিসিজ লক্ষ্য করা যায়। তাহলে এখানে এটা ইম্পর্ট্যান্ট, তাহলে কোনগুলো এখানে মনে রাখতে হবে, এরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সৃষ্টি করছে, এরা কি হয়, এরা হচ্ছে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন হচ্ছে প্রায়ন, ঠিক আছে। এরা সিমিলার ইন সাইজ অর
টু ভাইরাসের মধ্যে সিমিলার সাইজ হয়। ওটা কী ছিল? ওটা কিন্তু স্মলার ইন সাইজ ছিল। এটা কিন্তু কি, এটা কিন্তু সিমিলার ইন সাইজ, মনে রাখতে হবে পার্থক্যগুলো। এটা কি হবে না, এটা কী কী রোগ সৃষ্টি করে? বোভাইন স্পঞ্জিওসাম এনসেফালোপ্যাথি, BAC, যেটাকে বলে ম্যাড কাউ ডিজিজ ইন ক্যাটেল, এবং একটা অ্যানালোগাস সিআর জ্যাকব ডিজিজ, যেটা কিন্তু হিউম্যানে তৈরি করে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে হচ্ছে লাইকেনের কথা আগেই বলা হয়েছে। এটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন লক্ষ্য করা যায় কার সঙ্গে কার? না, অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগির সঙ্গে ফ্যাঙ্গি, মানে কি না হচ্ছে অ্যালগি আর ফাঙ্গির মধ্যে অ্যাসোসিয়েশন লক্ষ্য করা যাবে। ঠিক আছে, অ্যালগি মানে শৈবাল, ফাঙ্গি মানে ছত্রাক। অ্যালগাল কম্পোনেন্ট কল ফাইকোবায়ন কারণ এরা খাদ্য তৈরি করছে, সেটা তাকে দিচ্ছে তার জন্য। আর ফাঙ্গালটাকে বলা হচ্ছে মাইকোবায়ন। ক্লিয়ার? বিভিন্ন খনিজ লবণ সেটা তাকে দিচ্ছে। হুইচ আর অটোট্রপিক, বলছে হুইচ আর অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক রেসপেক্টিভলি। এটা কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে? কারা? অ্যালগি। কিন্তু ফাঙ্গি কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সেটা কি কাছে অ্যালগির কাছে নেয়। তারপরে তারা মিনারেল এগুলো সব দিতে সাহায্য করে। ক্লিয়ার? রেসপেক্টিভলি অ্যালগি প্রিপেয়ার ফুড ফর ফাঙ্গি, ফাঙ্গির জন্য খাদ্য তৈরি করে, অ্যান্ড ফাঙ্গি প্রোভাইড শেল্টার অ্যান্ড অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়াটার ফ্রম ইটস পার্টনার, ফর ইটস পার্টনার। মানে ফাঙ্গি করছে তার জন্য জল, শেল্টার, মিনারেল, বিভিন্ন খনিজ লবণ সেটা দিতে সাহায্য করছে। সো ক্লোজ ইন দেয়ার অ্যাসোসিয়েশন দ্যাট এদেরকে কি, দ্যাট ইফ ওয়ান স এ লাইকেন ইন নেচার, ওয়ান উড নেভার ইমাজিন দ্যাট দে হ্যাড টু ডিফারেন্ট অর্গানিজম উইদিন দেম। যদি কোনো লাইকেনকে দেখো তাহলে চিনতে পারবে না যে দুটো অর্গানিজম একসঙ্গে রয়েছে, এমনভাবে একটা জিনিসই এত তারা কাছাকাছি থাকে, এমনভাবে সে সহাবস্থানটা করে। লাইকেন্স আর ভেরি গুড পলিউটেন্ট ইন্ডিকেটার, খুব ইম্পর্ট্যান্ট। দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াতে কিন্তু তারা থাকতে পারে না। লাইকেনের ডিসকাশন আগেই করা হয়েছিল একবার, মনে আছে তো? লেকচারটা দেখো নি, লেকচারটা দেখে আসবে। দেখো তাহলে কী কী হলো এখানে ইম্পর্ট্যান্ট। তাহলে এটা একটা কি না, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হিসেবে থাকছে। এটা কী রয়েছে? অ্যালগি এবং ফাঙ্গি রয়েছে। একটা যে ফাইকোবায়ন্ট হিসেবে কে থাকছে? অ্যালগি থাকছে। আর মাইক্রোবায়ন্ট হিসেবে কে থাকছে? ফাঙ্গি থাকছে। এটা কি হচ্ছে যে ফাইকোবায়ন্ট যেটা অ্যালগি, তাহলে কি এটা যারা হুইচ আর অটোট্রপিক কারা? ফাইকোবায়ন্ট যারা সেটা অটোট্রপিক। আর কি হেটারোট্রপিক কারা? যারা হচ্ছে মাইক্রোবায়ন্ট বা ফাঙ্গি, সেটা কি হেটারোট্রপিক হিসেবে থাকছে। অ্যালগি প্রিপেয়ার ফুড ফর ফাঙ্গি, অ্যালগি কী করছে? ফাঙ্গির জন্য খাদ্য তৈরি করতে পারছে, এবং ফাঙ্গি কী করছে? শেল্টার, মিনারেল অ্যাবজর্ব করছে, ওয়াটার অ্যাবজর্ব করছে তার পার্টনারটাকে। এভাবেই তারা কিন্তু করছে। আর এটি খুবই ইম্পর্টেন্ট যে গুড পলিউশন ইন্ডিকেটার হিসেবে থাকছে। তারা কিন্তু পলিউটেড এরিয়াতে কিন্তু তারা কিন্তু বেড়ে উঠতে পারে না। তাহলে কার ইন্ডিকেটার? মূলত এসোটু। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে যে ভাইরাস থেকে এটা গেল না, পুরোটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু পড়বেই একটা হলেও, তাই অনেক ডেটাও মনে আছে। এটা হলো। তাহলে এইভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। সামারিটা তো আমি তো পুরো চ্যাপ্টারটাই মোটামুটি পড়েছি, তাই না? তাই পুরো চ্যাপ্টারটা পড়ে সামারিও বুঝতে পারবে। সামারিতে কিছু এক্সট্রা কিছু লেখা নেই। সামারিটা তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে? সামারিটা পড়ে নেবে। ক্লিয়ার? সামারিটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে? ভালো করে তাহলে বায়োলজি ক্লাসিফিকেশন তোমাদের রেডি হয়ে যাবে। সমস্ত লেকচার যেগুলো 5টা লেকচার করলাম, সমস্ত লেকচারগুলো ঠিক করে দেখো। নিটের কোনো প্রশ্ন আটকাবে বলে তোমার মনে হয় না, এবং প্রত্যেক লাইন এনসারটি বুঝতে পারবে। আশা করি এটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।